ভারতের ভুলে শান্তির টেবিলে পাকিস্তানের বাজিমাত। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত 235, নিখোঁজ 10,000। রাজকীয় মর্যাদায় বেইজিংয়ে শি জিনপিংয়ের মুখোমুখি প্রধানমন্ত্রী তারেক রহমান। শত্রুতা ভুলে বন্ধুত্বের পথে ম্যাক্রো ও মেলোনে। মোসাদের গোপন ষড়যন্ত্র, পাকিস্তান সেনাপ্রধানকে টার্গেট। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি জেসমিন জাহান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর কি নয়াদিল্লির দীর্ঘদিনের নিরপেক্ষ কূটনীতিতে বড় ধরনের ধাক্কা দিল? আর এই সুযোগ কাজে লাগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কি বিশ্বমঞ্চে নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলল? সম্প্রতি ভারতীয় রাজনৈতিক শশী থারুরের এক বিস্ফোরক নিবন্ধে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর দাবি। তার মতে, ইসরায়েলের দিকে ভারতের একপেশে ঝুঁকে পড়ার কারণেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনায় মধ্যস্থতার সুযোগটি হাতছাড়া হয়েছে নয়াদিল্লির। আর সেই শূন্যস্থান পূরণ করে ওয়াশিংটনের বার্তা বাহক হিসেবে বাজিমাত করেছে ইসলামাবাদ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এই বদলে যাওয়া সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে সনম সিদ্দিকীর প্রতিবেদনে। মোদির ইসরায়েল সফরের পর কপাল খুলল পাকিস্তানের, যেন ভারতের ভুলেই শান্তির টেবিলে বাজিমাত করল দেশটি। পশ্চিম এশিয়ার 107 দিনব্যাপী এক বিধ্বংসী সংঘাতের পর বিশ্ব অর্থনীতি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ কূটনৈতিক মহাকাব্য। তবে এই নাটকের আসল চমক রণাঙ্গনে নয়, বরং দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী নয়াদিল্লি ও ইসলামাবাদের ঘরে। এনডিটিভিতে প্রকাশিত ভারতীয় রাজনীতিক শশী থারুরের এক বিস্ফোরক নিবন্ধে উঠে এসেছে এই বদলে যাওয়া ভূরাজনীতির অন্দরমহল। একদিকে কয়েক দশকের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে ভারতের একপেশে ঝুঁকে পড়ার গল্প, অন্যদিকে পরাশক্তির বার্তাবাহক সেজে পাকিস্তানের বিশ্বমঞ্চে নাটকীয় উত্থান। ভারত কি তার দীর্ঘদিনের কূটনৈতিক মর্যাদা জেনেভার টেবিলে হারালো? আর পাকিস্তান কি সত্যি শান্তির দূত, নাকি কেবলই ওয়াশিংটনের এক পোষা পায়রা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 60 দিনের শান্তি চুক্তির রূপরেখা তৈরি হলেও এই যুদ্ধ ভারতের কূটনীতিতে এক গভীর ক্ষত রেখে গেছে। দীর্ঘকাল ধরে ভারত মধ্যপ্রাচ্যে যে সুনিপুণ বহু জোটনীতি বজায় রেখেছিল, এবার তাতে চির ধরেছে। যুদ্ধের ঠিক আগে তেল আবিবে মোদির ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সেই নিরপেক্ষতায় বড় দাগ ফেলে। ফলে তেহরানের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে জেনেভার শান্তি আলোচনার মূল মঞ্চটি ভারতের হাতছাড়া হয়ে যায়। জেনেভার মর্যাদাপূর্ণ শান্তি আলোচনার টেবিলটি ভারত নিজের অজান্তেই তুলে দিয়েছে চিরশত্রু পাকিস্তানের হাতে। এদিকে এই শূন্যতার সুযোগে ইসলামাবাদ বিশ্বমঞ্চে স্বাধীন শান্তিদূত হিসেবে আত্মপ্রকাশের নাটকীয় চেষ্টা চালাচ্ছে। তবে তাদের নিরপেক্ষতার আসল গোমর ফাঁস হয়ে যায় ওয়াশিংটনে খসড়া করা একটি বিবৃতিতে অসাবধানতাবশত প্রধানমন্ত্রীর জন্য খসড়া শিরোনামটি থেকে যাওয়ায়। মূলত অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান কোনো নিরপেক্ষ সালিশকারী ছিল না। দেশটি ওয়াশিংটনের প্রতি চাটুকারিতা করে পরাশক্তির কৃপা পাওয়ার চেষ্টা করেছে বলে দাবি শশী থারুরের। আসলে এটি ছিল এক পরোক্ষ কূটনীতি। যুদ্ধ থেকে আমেরিকার সম্মানজনক পিছু হটার জন্য ইসলামাবাদ কেবল একটি বার্তাবাহক বা পোস্টম্যানের দায়িত্ব পালন করেছে। সাময়িক এই যুদ্ধবিরতি এবং তেলের বাজারে স্থিতিশীলতা বৈশ্বিক স্বস্তি ফেরালেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অঙ্কটা পাল্টে গেছে। শশী থারুরের মতে, ভারতের জন্য এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো অবিলম্বে তার পুরনো স্বাধীন ও নিরপেক্ষ অবস্থানে ফেরা। এই পরোক্ষ কূটনীতির জন্য পাকিস্তান হয়তো ওয়াশিংটনের আর্থিক অনুদান পাবে, কিন্তু ফিল্ড মার্শাল অসীম মুনিরের নোবেল শান্তি পুরস্কারের রূপকথা কল্পনা করাটা হবে মস্ত বড় ভুল। কারণ বৈশ্বিক রাজনীতি একজন প্রকৃত স্বাধীন মধ্যস্থতাকারী এবং পরাশক্তির পোষা পায়রার মধ্যকার পার্থক্য খুব ভালো করেই বোঝে। সনম সিদ্দিকী, কালবেলা। প্রকৃতির নির্মম তাণ্ডবে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি প্রলয়ঙ্করী ভূমিকম্পে আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশে গেছে দেশটির বিস্তীর্ণ এলাকা। সরকারিভাবে এখন পর্যন্ত 235 জনের প্রাণহানির কথা জানানো হলেও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অন্তত 10,000 মানুষ। মার্কিন
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর আশঙ্কা নিহতের এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 10,000-এর ঘর। চারদিকে এখন কেবলই স্বজন হারাদের আর্তনাদ আর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বাঁচার আকুতি। এর ওপর প্রধান বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক ত্রাণ পৌঁছাতেও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। হৃদয় বিদারক এই দুর্যোগের বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদনে। ছুটির দিনের শান্ত বিকেলটা যে মুহূর্তের মধ্যেই মৃত্যুপুরীতে পরিণত হবে তা কল্পনাও করতে পারেনি ভেনেজুয়েলার মানুষ। কিন্তু প্রকৃতির নিষ্ঠুর খেলায় মুহূর্তেই তছনছ হয়ে গেল সব। বুধবার বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে 160 কিলোমিটার দূরে ইয়ারাকুই রাজ্যের সান ফেলিপের কাছে আঘাত হানে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগেই মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে 7.5 মাত্রার আরও একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সরকারিভাবে এখন পর্যন্ত 235 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর আশঙ্কা এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। চারদিকে কেবল ধসে পড়া ভবনের বিশাল স্তূপ আর তার সামনে দাঁড়িয়ে স্বজন হারানো মানুষের আর্তনাদ। অন্তত 10,000 মানুষ এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া প্রিয়জনেরা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটুকু জানারও উপায় নেই অনেকের। 39 সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্পে আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশে গেছে ভেনেজুয়েলার ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহরের দক্ষিণ পূর্বের বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কাজ চলছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুহূর্তেই সবকিছু উলটপালট হয়ে গেছে। যাদের উদ্ধার করার মতো পর্যাপ্ত জনবল বা সরঞ্জাম কিছুই এখনো পৌঁছায়নি। ছুটির দিন হওয়ায় বেশিরভাগ মানুষই বাড়িতে ছিলেন, ফলে হতাহতের এই অকল্পনীয় সংখ্যা আরও বাড়ার শঙ্কা তীব্র হচ্ছে। এছাড়া দুর্গম এলাকাতে এখনও উদ্ধার কাজ শুরুই করা যায়নি। তার উপর থেমে থেমে চলা পরাঘাত পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে 1,500-এরও বেশি আহত মানুষের ভিড়, চিকিৎসকেরাও সেবা দিতে হিমশিম। ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত রাজধানী কারাকাসের মাইকেতিয়া বিমানবন্দর। এই বিমানবন্দরের মূল ভবনের ছাদ ও দেয়ালের বিশাল অংশ ধসে পড়েছে। চারপাশ ঢেকে গেছে ধুলোর মেঘে। প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরটি এখন পুরোপুরি বন্ধ। এর ফলে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভেনেজুয়েলার এই নাজুক পরিস্থিতির কথা বিবেচনা করে সপ্তাহের বাকি সময় সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থবির হয়ে পড়েছে শহরের পুঁজিবাজারও। সবকিছু মিলিয়ে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। অরিত্র বাসু, কালবেলা। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কে উন্মোচিত হতে যাচ্ছে নতুন দিগন্ত। রাজকীয় মর্যাদায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হাই ভোল্টেজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে ভিয়েনানমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। বেইজিং থেকে এই ঐতিহাসিক বৈঠকের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। টান টান কূটনৈতিক আবহ আর রাজকীয় মর্যাদায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ মুখোমুখি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কূটনৈতিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচনে তিয়েনআনমেন স্কয়ারের বিয়োগলের করুণ মূর্ছনা আর দুই দেশের জাতীয় সঙ্গীতের গম্ভীর সুরে রচিত হল বাংলাদেশ চীন সম্পর্কের এক নতুন অধ্যায়। শুক্রবার স্থানীয় সময় সকাল 9:15 প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারের মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ এই পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ঠিক সকাল 10টায় শুরু হয় মূল আকর্ষণ। গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এই হাই ভোল্টেজ সফরে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা
উপদেষ্টা মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ঢাকার এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতি বৈঠকটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাজনীতিতে চিরশত্রু বা চিরমিত্র বলে যে কিছু নেই তার প্রমাণ আবারও দেখল বিশ্ব। এক সময়ের চরম রাজনৈতিক বৈরিতা ও মান অভিমান ভুলে এবার বন্ধুত্বের নতুন পথে হাঁটছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মতাদর্শগত আকাশ পাতাল তফাৎ থাকলেও ইউরোপের স্বার্থে এবং নিজেদের দেশের স্থিতিশীলতার জন্য ফ্রান্সের আতিবে শহরে ঐতিহাসিক এক শীর্ষ বৈঠকে বসেছেন এই দুই নেতা। প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা ও পারমাণবিক জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় চুক্তির পাশাপাশি ইউরোপের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়া এই নতুন রসায়ন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একসময় যাদের একে অপরের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন হাত ধরে হাঁটছেন বন্ধুত্বের নতুন পথে। সব মান অভিমান আর রাজনৈতিক তিক্ততাকে পেছনে ফেলে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর আতিবেতে এখন তারা নতুন অধ্যায় শুরু করেছেন। ঘটনাটি আবার প্রমাণ করল রাজনীতিতে শত্রুতা আর মিত্রতার হিসাবটা বড়ই অদ্ভুত। 2021 সালে দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি কার্যকর হয়। সেই চুক্তির মাধ্যমে ফ্রান্স ইতালির সম্পর্ককে ফ্রান্স জার্মানির সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করা হয়। সেই চুক্তির পর থেকে এটি দুই দেশের প্রথম কোনো আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডন। ইউরোপের রাজনীতির মাঠে মাখো মধ্যপন্থী আর মেলোনি কট্টর ডানপন্থী। স্বভাবতই তাদের চিন্তাধারায় আকাশ পাতাল তফাৎ। এতদিন নানা ইস্যুতে তাদের মধ্যে চলছে ঠান্ডা লড়াই, কিন্তু সময় বদলেছে। ভূমধ্যসাগর উপকূলের সেই মনোরম ভিলা আইলেনর-এ বসে তারা বলছেন, ইউরোপের প্রয়োজনে আমাদের একে অপরকে খুব প্রয়োজন। এই বৈঠকের মূল বিষয় হলো বিভেদ নয়, বরং সমন্বয়। দুই দেশ মিলে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং পারমাণবিক জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বড় চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও থাকছে বিশেষ রোডম্যাপ। অভিবাসী নীতি বা ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের মতাদর্শ এখনও আলাদা, তবে তারা এখন বুঝতে পেরেছেন ব্যক্তিগত বা রাজনৈতিক দলাদলির চেয়ে দেশের স্বার্থ এবং ইউরোপের স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেলোনির দিক থেকে ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরির বিষয়টি মাখোকে কিছুটা আশ্বস্ত করেছে। এই বৈঠক শুধু দুটি দেশের সম্পর্ক নয়, বরং পুরো ইউরোপের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু বলে যে কিছুই নেই, ফ্রান্স ও ইতালির এই নতুন রসায়ন যেন তারই প্রমাণ। অরিত্র বাসু, কালবেলা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতির মাঝেই এবার সামনে এলো এক বিস্ফোরক দাবি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ছক কষেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন এক ব্রাজিলীয় অনুসন্ধানী সাংবাদিক। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দারা আগেই এই গোপন ষড়যন্ত্রের কথা জেনে যাওয়ায় ভেস্তে যায় মোসাদের সেই পরিকল্পনা। যদিও চাঞ্চল্যকর এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানিরই একাধিক বিশ্লেষক। আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তোলা এই দাবির পেছনের সত্যতা আসলে কতটুকু, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির মধ্যেই সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোভারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এমন তথ্যই উঠে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। ইন্টারনেট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের পডকাস্টে অংশ নিয়ে এসকোভার দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে এই পরিকল্পনা করা হয়েছিল। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আগেই এ তথ্য জানতে পারে এবং দ্রুত ব্যবস্থা নেয়। এসকোভার জানান, ষড়যন্ত্রের তথ্য পাওয়ার পর পাকিস্তান একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইসরায়েলের কাছে কঠোর বার্তা পাঠায়। তার দাবি, পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তানি প্রতিনিধি দলের ওপর হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ।
এই দাবি সামনে আসার পর নতুন করে আলোচনা এসেছে পাকিস্তান ইসরায়েল সম্পর্ক। দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। শুধু তাই নয়, পাকিস্তান এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রাষ্ট্র ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দূরত্ব ও মতবিরোধ বিদ্যমান। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে মানবতার অভিশাপ এবং লেবাননে গণহত্যাকারী বলে আখ্যায়িত করেন। এর জবাবে ইসরায়েলও পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংকট নিরসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। তবে পেপে এসকোভারের এই বিস্ফোরক দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের একাধিক সাংবাদিক ও বিশ্লেষক। পাকিস্তানের প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন এক্সে লিখেছেন, এটি সম্পূর্ণ অর্থহীন এবং ভিত্তিহীন দাবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত পাকিস্তান বা ইসরায়েল কোনো দেশের সরকারই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। পাশাপাশি সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র কিংবা পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকেও এমন কোনো হত্যা চেষ্টার হুমকি বা সতর্কতার তথ্য প্রকাশ করা হয়নি। ফলে পেপে এসকোভারের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিলেও নির্ভরযোগ্য প্রমাণ ও সরকারি নিশ্চিতকরণ ছাড়া দাবিটির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।